দূরের থেকে গাইব আমি, শুনবে তুমি গান, থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান। কবিতা জীবনের কথা বলে, কবিতা ভালোবাসার কথা বলে, কবিতা বিরহের কথা বলে। সুপ্রিয় দর্শক, কবিতা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ হাফিজুল হক ভাই, আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব। আমরা আজকে হাফিজুল ভাইয়ের কাছ থেকে কবিতা শুনবো, কথা বলবো। ওনার বিষয়ে অনেক না জানা কথা, কীভাবে আবৃত্তির প্রতি ওনার ভালোবাসা, কীভাবে আবৃত্তির প্রতি অন্য ভালো লাগা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই আবৃত্তির প্রতি ভালো লাগাটা আপনার কীভাবে তৈরি হলো? আসলে আবৃত্তির প্রতি ভালো লাগাটা সেই ছোটোবেলা থেকেই। তারপরও কাকতালীয়ভাবে একদিন মেবি ক্লাস 6-এ না 7-এ, তখন আমার এক স্যার বললেন, এই তুই তো ভালো খেলতেও পারিস না, তো বার্ষিক অনুষ্ঠান হবে, তাহলে তুই কিছু একটা কর, আমি চাচ্ছি তুই একটা প্রাইজ নে স্কুল থেকে। আচ্ছা। কারণ আমি খেলতে পারি কিন্তু ভালো পারি না, ভালো দৌড়াতে পারি না, ভালো তখন মুরুগ লড়াই হতো তাও পারি না, আউটডোরের কোনো খেলাতেই ভালো না। আচ্ছা। তখন স্যার বললেন তুই কবিতা বলতে হবে। তখন আমিও দেখলাম না, কবিতা একটু একটু পারি, গলা তেমন ভালো না, গান গাইতে পারি না। আচ্ছা। তো কবিতা গান গাইলেও কবিতার মতো হয়ে যায়। তো সেই থেকেই কবিতার প্রতি টান, কবিতা শিখা বলতে কি নিজ থেকেই শেখা। শহরে আসার পরে উর্বশী আবৃত্তি পরিষদে প্রায় 1 বছর ছিলাম। আমি যতটুকুই শিখেছি ভুলভাল শিখি, আর যাই শিখি ওই আমার গুরু ছিলেন মুকাদ্দেস বাবুল, ওনার কাছেই শেখা। আসলে পুরোটা শেখাও হয়নি, কারণ নিজের ব্যস্ততার কারণে ওই অঙ্গনে এতটা সময় দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনার কাছে জানতে চাইব যে কোন ধরনের কবিতা আপনার ভালো লাগে? রোমান্টিক, বিরহ, অথবা বিদ্রোহী, কোন ধরনের কবিতা? আসলে সেই রকম কিছু না, আমার কাছে ভালো লাগে কবিতার কথাগুলোই ভালো লাগে। সেটা বিরহের কবিতা হোক, যদি কথাগুলো ভালো লাগে, সেটা যদি বিদ্রোহী কবিতা হোক, সেই কথাগুলো যদি আমার কাছে ভালো লাগে, কবিতার যদি সেন্টেন্সগুলো ভালো লাগে, ওই রকম সব কবিতাই ভালো লাগে। তবে বিশেষ করে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাগুলো মাঝে মাঝে পড়ি, আবার হেলাল হাফিজের কবিতাও ভালো লাগে। আচ্ছা। মানে মোটামুটি সবার কবিতায় একটু একটু পড়ি। মানে আমি আবৃত্তি তো আসলে কি আমি পড়ি, এতটুকুই, প্রফেশনাল কিছু না, তো এমনি পড়ি। আচ্ছা, এমনি আমাদের দেশে অনেক নামি দামি আবৃত্তিকার আছেন, কার আবৃত্তি আপনার কাছে বেশি ভালো লাগে বা কার আবৃত্তি আপনাকে ইন্সপায়ার করে? আবৃত্তি ইন্সপায়ার করে আমি শিমুল মুস্তফার আবৃত্তি শুনি। তারপরে আমাদের যে বর্তমান সংস্কৃতি মন্ত্রী আছেন আসাদুজ্জামান নূর, ওনার আবৃত্তিও ভালো লাগে। হুমায়ুন ফরিদি স্যার, প্রয়াত হুমায়ুন ফরিদি, ওনার আবৃত্তিও ভালো লাগে। সর্বোপরি কিন্তু আমার যে গুরু ছিলেন মুকাদ্দেস বাউল, ওনার লাইভ যদি আপনি কখনো ওনার কবিতা আবৃত্তি শুনেন, আমার কাছে মনে হয় যে সবার চেয়ে উনিই ভালো আবৃত্তি করেন। ওনার অনেক ভালো আবৃত্তি হয়, অনেক ভালো আবৃত্তি করেন। তো কপাল খারাপ, ওনার সঙ্গে সময় দিতে পারিনি, তেমন একটা শেখাও হয়নি। যতটুকু পারি গুরু মাফ করেন। আচ্ছা, যাই হোক হাফিজ ভাই, আমরা প্রথমে একটি কবিতা আবৃত্তি দিয়ে শুরু করব। আপনি একটি কবিতা আবৃত্তি। আমি প্রথমেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে শুরু করতে যাচ্ছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান কবিতাটি দিয়ে শুরু করতে যাচ্ছি। যতটুকু পারি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব, ভুলভাল হলে ক্ষমা করবেন সুপ্রিয় ভিউয়ার্স। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান কবিতাটি। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে,
যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে এক সেনারীর টান, মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান। এক সে দেশের খাইগো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বুককে ফলে এক ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই কেউ ঘুরে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতেই মাকে ডাকি এক সুরে গাই গান, মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান। ধন্যবাদ। ধন্যবাদ হাফিজ ভাই, অনেক ভালো লাগলো। আমার আসলে এই আপনার কবিতা আবৃত্তি এর আগে শোনার সুযোগ হয় নাই, তবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি আমি শুনছি, আসলে খুব ভালো লাগলো। আর কাজী নজরুল তো আসলে সাম্যের কবি, আর তাছাড়া কাজী নজরুল অনেক রোমান্টিক কবিতা রচনা করেছেন। তো আপনি যে আবৃত্তি সংগঠনের সাথে জড়িত ছিলেন, সেটা কিভাবে বা কতদিন এটার সাথে ছিলেন? সেটা অনার্সে থাকা অবস্থায় আমার বন্ধু ছিল জাকির মোহাম্মদ এবং বর্তমান চ্যানেল 24 যে গুলজার আহমেদ, আচ্ছা, ও ভালো আবৃত্তি করে। তাই? ও আসলেই খুব ভালো আবৃত্তি করে। ওদের সাথেই ওই উর্বশী আবৃত্তি পরিষদে আসা যাওয়া, এই টুকটাক যা একটু শিখছি ওই আসা যাওয়ার মধ্যেই। তারপর আমি হুট করেই বছরখানিক পরে আর যেতে পারিনি। ওরা কন্টিনিউ করছে, গুলজার কন্টিনিউ করছে। গুলজার দেখি মাঝে মধ্যে আবৃত্তি করে, বিভিন্ন আচার অনুষ্ঠান যায়। প্রোগ্রাম করছি, 2-3টা প্রোগ্রাম করছিলাম, স্টেজ প্রোগ্রাম গুরুর সাথেই। আচ্ছা, আমরা পরবর্তী একটা কবিতা শুনবো আবার আপনার কাছ থেকে। আসলে আমাদের কবিতা ভিউয়ার্সদের কেমন লাগতেছে জানি না, কারণ আমরা প্রফেশনাল আবৃত্তিকার নই, তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকও নাই, কিছু নাই। এই খালি গলায় যতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারবো ততটুকুই। ভুলভাল হলে আবারও বলতেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আবৃত্তি করছি আমার প্রিয় একটি কবিতা, সেই গল্পটা পূর্ণেন্দু পত্রী। সেই গল্পটা পূর্ণেন্দু পত্রী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, চমৎকার, এক কথায় অসাধারণ হাফিজ ভাই। আচ্ছা, আমরা হাফিজ ভাই আপনার কাছে আরেকটা কথা জানতে চাইব। সেটা হচ্ছে, আজকাল দেখা যায় যে ভার্চুয়ালি অনেকটা এই বিনোদন বা ভার্চুয়ালি অনেকটা এই সময় কাটানোর মাধ্যম হিসেবে মানুষ বেছে নেয়। আসলে ভালো সময় কাটানোর তো একটা মাধ্যম হতে পারে আবৃত্তি, কবিতা শোনা। এই ব্যাপারে আপনি কি মনে করেন? আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যারা আবৃত্তি, গান
এইসবের সঙ্গে মন থেকে জড়িত হয় এরা কখনো অপরাধ করতে পারে না। রাইট। কারণ এরা যখনই ধরেন কোনো কষ্ট পায় বা কোনো আনন্দ হয় তখনই তারা ওই কবিতা গানের মধ্যে ডুবে যায়। তারা খারাপটা মনে আসার চান্সটুকু কম থাকে। বা ধরেন দেখি মাঝে মধ্যে অনেকের মধ্যে দেখি যে একটু কষ্ট পাইছে, চল দোস্ত একটা সিগারেট খেয়ে আসে। কিন্তু যারা আবৃত্তি বা গানের সঙ্গে জড়িত এরা কষ্ট পাইলে আমি দেখি আমার মধ্যেই মানে আপনি চলে আসে, কবিতা ভেতর থেকেই চলে আসে, মনের যে দুঃখ বা অজান্তেই কষ্ট চলে আসে। এটা কবিতার মাধ্যমে প্রকাশ পায়। কবিতার মাধ্যমে শেয়ার করেন। আসলে আজকাল দেখা যাচ্ছে যে যতটা সময় যাচ্ছে এই আধুনিকতা বা ডিজিটালের কারণে আমরা ভার্চুয়াল হয়ে যাচ্ছি, যে আসলে এই বইয়ের সাথে সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে মানুষের, যার আগের মতো সেই আর সাহিত্য চর্চার ইয়াটাও কমে গেছে। বর্তমান যে জেনারেশন সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, আড্ডাবাজি নিয়ে ব্যস্ত। তো আপনি কি মনে করেন যে এই বর্তমান যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই অনেক তরুণরা নেশার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আসলে এরা যদি সাহিত্য চর্চা করত অথবা সাহিত্যের সাথে এদের একটা সম্পর্ক থাকতো তাহলে এই বিষয়গুলো থেকে তো সরে আসতে পারতো। এই ব্যাপারে আপনি কি মনে করেন? ধন্যবাদ প্রিয় রায়হান। আসলে এই ব্যাপারে আমি একটা কথা বলি, বর্তমান জেনারেশন ফেসবুক, বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলতেছি, এই ফেসবুক আমাদের কাছ থেকে আসলে তারুণ্যটাকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমি প্রায় দেখি, আমার নিজেকেই দেখি যে ঘুমাতে যাওয়ার আগে যেদিনই আমি ফেসবুকে ঢুকছি সেদিন আমার ঘুম শেষ। কখন যে ঘন্টা দুয়েক চলে যায় টেরও পাই না। কী করলাম কিছুই না, ফেসবুকে এমনিতেই টিপছি, এমনিতেই স্ক্রলে যাচ্ছি, কে কি দিতেছে দেখতেছি। নোটিফিকেশন চেকের একটা মানে নোটিফিকেশন চেকের একটা জিনিস থেকেই যায়, কখন যে সময়টা কেটে যায়। কেনাকে আমাকে স্মরণ করলো, কেনাকে আমাকে টেক্সট করলো। যখন ফেসবুক ছিল না, আমি আমার এসএসসি এইচএসসি লাইফটা আমি চিন্তা করি, বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন রাতে অবসর পাইলে একটু বই নিয়ে পড়তাম। বিশেষ করে আমি জাফর ইকবাল স্যারের বই পড়তাম, হুমায়ুন আহমেদ পড়তাম, তারপরে যে সায়েন্স ফিকশনগুলো একটু পড়তাম। কিন্তু এই ফেসবুক আসার পরে আমার মনে হয় না বই ওইরকমভাবে পড়া হয়েছে, গল্প পড়া হয়েছে। তো যাই পড়ি ওই ফেসবুকের মধ্যেই টুকটাক মানুষ যে একটু লিখে, গল্প টল্প লিখে, এইগুলোই পড়া হয়। ওই রকমভাবে আমাকে দিয়ে চিন্তা করি যে আমি আগে যেরকম বইমেলা হলে ঢাকাতেও গেছি, বইমেলায় যতবারই হয়তো 2-3 বার আমি ঢাকাতেও গেছি। যেমন ফেসবুক আসলে বইয়ের প্রতি টানটা আস্তে আস্তে কমে গেছে। আমি আমাকে দিয়ে চিন্তা করি যে তারুণ্য তো তারা তো এমনিতেই বই পায় না। তারপর আবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে একটা জিনিস আসতেছে এখন। আরেকটা ওই দিন দেখলাম কি নেটফ্লিক্স না কি একটা জিনিস আসলে ছবি দেখে ওইটার মধ্যে ঢুকে। পরশুদিন আমি আমার ভাইগনা দুইটার সাথে দেখা হয়েছে, ওরা দেখি কি করে, কি একটা গেমস খেলে, পাবজি না কি জানি, আজব কাহিনী। তার নামাজ টামাজ রাইখা সে পাবজি খেলতেছে। শুধু বাচ্চাদের মধ্যে না, দেখা যাচ্ছে বড়রার মধ্যেও ইদানিং আপনার এই তরুণ যারা অথবা এই আমাদের বয়সী অনেকেই এই পাবজি বা বিভিন্ন সামাজিক গেমসের মধ্যে মানে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে। তো আমি মনে করি যে আসলে কবিতার থেকে দূরে যাওয়া, সাহিত্য থেকে দূরে যাওয়া, এগুলো একটা অন্যতম কারণ। আপনি কি বলেন? এটা তো অবশ্যই, এটাই তো আমি বললাম যে এই ফেসবুক বা ভার্চুয়াল যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো আসার পর আমাদের তারুণ্য, সাহিত্য কি মানে অনেক কিছু থেকে যে দুরন্তপনার যে জিনিসটা ছিল, বিকেলে চলে গেছে। স্কুল থেকে এসে বিকেলবেলা মাঠে খেলতে যাওয়া, সেটা তো দেখিই না এখন। আর সেই জায়গাও নাই মানুষের, শহরে তো সেটা সম্ভবই হয় না। তো এই জন্য মানে বিশেষ করে আমি অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে মোবাইল থেকে যতটুকু দূরে রাখবেন, ভার্চুয়াল জগৎ থেকে দূরে সরিয়ে আনতে হবে এবং প্র্যাকটিক্যালি বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে। এই আড্ডা হলে বই নিয়ে আড্ডা হবে, সাহিত্য নিয়ে আড্ডা হবে, শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে আড্ডা হবে, শিক্ষণীয় বিষয় নিয়ে। যাই হোক, আমরা আরেকটি কবিতা শুনবো ভাই, তারপর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আমি আমার একজন প্রিয় কবি হেলাল হাফিজ, যার আমার নামে নামি, ওনার অনেক কবিতা আমার ভালো লাগে। তো এখন ওনার একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করতেছি। হেলাল হাফিজ, যার যেখানে জায়গা।
কবিতাটি আবৃত্তি করছি। ভুলায় বালায় আর কথা দিয়া কতদিন ঠগাইবেন মানুষ, ভাবছেন অহনো মানুষের অয় নাই হুঁশ। গোছায়া গাছায়া লন, বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতাছি মানুষের উইবুই জয়। কলিমুদ্দিনের পুলা সিডি দিয়া জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে, একসঙ্গে আমরা সবাই। শহরের দাপ্পাবাজ মানুষের কয়ও রেডিওইতে, বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে। টিকেট গড়ের ছাদে দাঁড়ায়া বিকেলে যখন যা খুশি যারা কন, কোনোদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সুজামন। কি কি চায়, কতখানি চায়, কয় বেলা খায় আর কয় বেলা না খায়া কাটায়। রায় তৈলে অমুক ভবনে বেশ আনাগুনা, খুব কানাকানি। আমিও গ্রামের পোলা, খারাপ বাসায় গাল দিতে জানি। বাহ, চমৎকার হাফিজ ভাই। আসলে অনেকদিন পর কবিতা আবৃত্তি শুনছি, আর আমি নিজেও মানে খুবই অন্যরকম একটা ফিল কাজ করতেছে আমার ভেতর। কারণ আসলে এই চর্চাগুলো এখন হারিয়ে যাচ্ছে দিন দিন। দেখা যায় যে এই চার পাঁচজন ফ্রেন্ড বন্ধু যখন একসাথে বসে, তখন দেখা যায় যে সবার হাতে একটা করে মোবাইল। এই যে একজন মোবাইল টিপতেছে, আরেকজন ফেসবুকিং করতেছে, কিন্তু একসাথে বসে আছে। তো আসলে এখন আর আড্ডাবাজিটাও নাই, ওটা হয়ে গেছে এখন ভার্চুয়ালি। তো যে আগের আড্ডা ছিল কবিতা নিয়ে, আগের আড্ডা ছিল সাহিত্য নিয়ে। তো আমরা যদি আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা ভুলে যাই, তাহলে নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কিছু পাবে না। প্রিয় রায়হান, আমি তোমার কথার কেটেই একটা কথা বলতেছি। ফেসবুকেই অনেক আগে একটা ছবি দেখছিলাম, মেবি একটা ফ্যামিলির 6 জন মানুষ খাবার টেবিলে খেতে বসছে, কারো সঙ্গে কারো কথা নাই, সবাই মোবাইল নিয়ে, 6 জনই খাইতেছে, সবাই মোবাইল টিপতেছে। মানুষ কীরকম বুবা হয়ে যাচ্ছে দিন দিন, যে এক পাশাপাশি বসে আছে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে রাজি না, সবাই মোবাইল টিপতেছে। এখন ইদানিং আমরাও দেখি, আগে ফ্রেন্ড সার্কেল একসাথে হইলে কথা বলতো, কিন্তু কখন যে কে কখন মোবাইলের ভিতর ঢুকে যায় টেরও পায় না, কী বলতেছি শুনেও না। আমার মধ্যেও এরকম হয়, অনেক সময় এরকম হয়। তো আসলে অনেক সময় দেখা যায় যে একই পরিবারে থেকেও এই রুম থেকে ওই রুমে যোগাযোগের মাধ্যম হয়ে গেছে এখন ভার্চুয়াল। সামনে এসে যে কথা বলবে, মনের ভাব প্রকাশ করবে, এরকমও মানুষের মধ্যে অনেকটা অভাব দেখা যাচ্ছে বর্তমান যে সময়ে। আমরা আশা করব যাতে সবাই ভার্চুয়ালি রিলেশনশিপ, ভার্চুয়ালি আড্ডা, এগুলো থেকে বের হয়ে সাহিত্যের সাথে সম্পৃক্ত থাকবে, কবিতার সাথে সম্পর্ক রাখবে, গানের সাথে সম্পর্ক রাখবে। এই মন ভালো রাখার অন্যতম একটা মাধ্যম হতে পারে সাহিত্য, কবিতা। এটা ঠিক যে কারো যদি মন থেকে কবিতা গানকে ভালো লাগে, তারা যদি মন খারাপ থাকে, সে যদি একটা কবিতা আবৃত্তি করে, আমার মনে হয় অবশ্যই তার মনটা ভালো হয়ে যাবে। সে যদি মন থেকে আবৃত্তি করে বা মন থেকে একটা গান গায়, তার মনটা ভালো হয়ে যাবে। আমরা আবার কবিতা শুনবো হাফিজ ভাই, পরবর্তীতে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। এখন আমি আমার প্রিয়, আমি ওনাকে প্রেমের কবি বলি। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করছি। কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাঁদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো।
লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। বিহিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। বাহ, চমৎকার হাফিজ ভাই। যাই হোক, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। হাফিজ ভাই, শাহ জুনেদ আলী লিখেছেন, অসাধারণ প্রিয় একটি কবিতা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহ জুনেদ আলী, আমার প্রিয় বন্ধু। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জুনেদ আলী ভাই। তারপর মাসুম পারভেজ জয় লিখেছেন, ছোট ভাই, অসাধারণ ভাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও কবিতা হবে, আরও কথা হবে। আশা করি আপনারা সাথে থাকবেন। সিলেটি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা হাফিজ ভাই, আপনি তো বেশ কয়েকদিন মানে কবিতা চর্চার বাইরে ছিলেন। বেশ কয়েকদিন কি, প্রায় 5-6 বছর ধরে কবিতা আবৃত্তি করতেছি। এর কারণটা কি? এই কবিতার থেকে দূরে কেন ছিলেন? কারণটা আসলে ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত কারণ বলতে সংসার, নিজের লাইফ, কেরিয়ার কিছুই করতে পারিনি। কেরিয়ারের কিছুই করতে পারিনি। এইসব নিয়ে একটু কবিতা থেকে অনেক দূরে, ঝামেলার মধ্যেই ব্যক্তিগত কারণে কবিতা থেকে দূরে। না, তবে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনার কবিতা চর্চা যেন চলে ভাই। আমি সত্যি আজকে থেকে আমি আপনার ফ্যান হয়ে গেলাম। আর এবং আপনাকে দেখে আপনাদের মতো যারা আছেন, আপনাদের দেখে অনেকে ইন্সপিরেশন পাবে। কারণ সত্যি আজকাল এই চর্চাগুলোর অনেক অভাব। মানুষ এই বর্তমান যে প্রজন্ম যারা আছে তারা আসলে বুঝতেই চাইবে না যে সাহিত্য রসের যে ভাণ্ডার কত বড়। আজকাল দেখা যাচ্ছে যে নেশা, এই নেশা সেই নেশা, অনেক নেশার মধ্যে ডুবে থাকে। অনেকে কষ্ট ভোলার জন্য, অনেকের আবেগ প্রকাশ করার জন্য। আসলে এই জেনারেশনের অনেকেরই ধারণা নেই যে এই নেশা রসের মধ্যে কোনো স্থায়িত্ব নেই, কোনো শান্তি নেই। আসলে সাহিত্য রসের মধ্যে অনেক শান্তি আছে। সাহিত্য চর্চা করলে তার এই মন খারাপ, তার কষ্ট, এগুলো দূর হওয়া সম্ভব। আপনি কি মনে করেন হাফিজ ভাই? আমি তো আগেই বলেছি যে সাহিত্য এমন এক জিনিস, সেটা মানুষকে সকল অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে পারে, সব ধরনের অপরাধ থেকে। এমন আরেকটা জিনিস আমি বলি যে ফ্যামিলিতে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। ফ্যামিলির বাইরে যে জিনিসটা শিখে মানুষ সাহিত্য থেকেই শিখে। আর ইদানিং আসলে যে বর্তমান যে জেনারেশন, যে আমাদের যে কিশোর যারা বা তরুণ যারা, আমাদের যে পরের জেনারেশনটা, ওরা আসলে আমি প্রায় দেখি ওরা বই বিমুখ। ওরা ওদের যে একাডেমিক বইগুলো, ওইগুলো থেকে ওরা বিমুখ। ওইগুলো ওরা চায় যে একটা নোট বাজার থেকে নিয়ে এসে বা ফ্রেন্ডদের কাছ থেকে নোট নিয়ে এসে যে নিজে যে একটা নোট তৈরি করবে, সেটা ওদের ভেতরে কাজ করে না। মানে সব আর্টিফিশিয়াল, যে জিনিসটাকে আমি বুঝতে যাচ্ছি, সব কিছু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে মানুষের। আপনি কি মনে করেন যে এই ব্যাপারগুলো তদারকি করা কি অভিভাবকদের? অবশ্যই অভিভাবকদের। আমি 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 আমাকে দিয়ে বলি, আমি যখন ছোট তখন আমার বোনগুলো, আমরা 4 ভাই বোনের মধ্যে, 6 ভাই বোনের মধ্যে আমরা 2 ভাই বড়, ছোট 4টা বোন ছিল। তো আমার মায়ের খুব আফসোস ছিল যে আমার যদি একটা বড় মেয়ে থাকতো তাহলে তো আমাকে কাজে অনেক হেল্প করতো। আচ্ছা। তো মার মুখে যখন আমি প্রথম এই কথাটা শুনি, তখন আমি বললাম, মা এই জিনিসটা নিয়ে ওভার ফিল করবে কেন? আমি ছেলে হয়েছি, কি হয়েছে, আমি মাকে সব কাজে হেল্প করতে পারি, সব কাজ হেল্প করতাম। তো
তা আসলে এই জিনিসটা দিয়ে এইটা বোঝাতে চাচ্ছি যে তখন যে আমাদের ফ্যামিলির যে বন্ডিংসটা কেমন ছিল। এখন দেখি প্রায় হঠাৎ একটা ফ্যামিলিতে গেছি, ওই ফ্যামিলিতে রান্না করতে পারবে না, হুট করে ফুড অর্ডার দিয়েছে ফুড পান্ডায় বা আচ্ছা, ওই এখন কি একটা আসছে ইবেলি, ফুড অর্ডার দিয়েছে, আধা ঘন্টার মধ্যে ফুড বাসায় দিয়ে যাচ্ছে, ওরা আমাদের পরিবেশন করছে। এটা একদিক দিয়ে মানে সাপোর্ট করি যে কাজ থেকে আমরা বেঁচে থাকলাম, কিন্তু এতে আমার মনে হয় আন্তরিকতা থাকে না। আন্তরিকতার ইয়া নেই। আমার কাছে মনে হয় যে আন্তরিকতা দিয়ে যদি কেউ যদি আপনাকে লবণ ভাতও খাইয়ে ডাল দেয়, ভাতও খাওয়ায়, হ্যাঁ, তাহলে সেটাও সেটা অনেক কিছু। সেটাও অনেক তৃপ্তি পাওয়া যায়। আর হঠাৎ করে একজন গেস্ট আসলো, আপনি অর্ডার করে বাইরে থেকে খাবার নিয়ে আসলেন, আসলে মানে আমাদের শহুরে জীবনটা এখন এরকমই হয়ে গেছে যে বেরসিক জীবনযাপন। প্রত্যেকটা ক্ষেত্রেই মানে একটা পরিবর্তন লক্ষণীয়। আসলে আমরা এই ভার্চুয়ালি যতটা চেঞ্জ আমরা নিয়ে আসতে চাইতেছি যে আমাদের মধ্যে, এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস যদি আমরা আমাদের আগের জেনারেশনে যারা আমাদের মা বাবা আমাদের চাচা ফুপুরা যেগুলো ফেস করছেন, ওনারাও কিন্তু ওনাদের জীবন কাটিয়েছেন, পড়াশোনা করেছেন, কিন্তু ভার্চুয়ালির তখন কোনো ইয়া ছিল না, ভরসার জায়গা ছিল না। ওনারাও যখন এই জিনিসগুলা কাজগুলো নিজের হাতে দিয়ে যখন করতেন, বা একজন গেস্ট আসছে তার জন্য খাবার তৈরি করা, তা এটা এর মধ্যে একটা তৃপ্তিও কাজ করতো এটা আসলে। কিন্তু এখন আর সেই জায়গাটা নেই, তৃপ্তির জায়গাটা আর নেই। তৃপ্তির জায়গাটার মধ্যে আমি আরেকটা কথা বলে আমার মনে পড়ছে, এই কথাটা ভুলে যাই, কথা হারিয়ে ফেলি অনেক সময়। আগে যখন আমরা কৈশোর কাটাইছি, সেই কৈশোরটা ছিল এরকম যে আমাদের কারো কাছে এইরকম টাকা ছিল না যে একটা বল কিনে আনবো। আচ্ছা, সবাই 2 টাকা 5 টাকা দিয়ে বল কিনছি, বল ফেটে গেছে, সেই বলটাকে আবার কাপড় দিয়ে পেঁচায় সেই বলটা আবার বৃষ্টির মধ্যে খেলতাম। সেই রকম যে একটা আনন্দ ছিল। কিন্তু এখন দেখি আমার একটা ছেলে আছে, আমি আমার ছেলেকে দিয়ে দেখি ওর বল এখন ঘরে আছে 9টা, কিন্তু তার খেলার জায়গা নেই। খেলার জায়গা নাই। একটা ছেলেরই বল 9টা, কিন্তু আমরা 20-25টা ছোট বাচ্চা ছিলাম একসঙ্গে, কিন্তু আমাদের বল ছিল না। আমরা কখনো ওই যে এটা সিলেটি ভাষায় আমরা জাম্বুরা বলি বা মাত্তু বলি, ওই মাতুরে একটু ড্রপ দিলে হইতো, এটা পাঞ্চ করতো, ওইটা দিয়ে আমরা ফুটবল খেলছি। তারপর ব্যাডমিন্টন খেলতাম, যে আপনার যে কি বলে এটাতে শিমুলের ফুল আর ওই কামাল সাবানের একটা কাঠ ছিল, ওইটা দিয়ে, হ্যাঁ বক্সের, ওইটা দিয়ে আমরা ব্যাডমিন্টন খেলতাম। আমাদের কৈশোর ছিল ওই রকম। কিন্তু এখন তো বাচ্চা কাচ্চারা সেইটা চিন্তাও করতে পারবে না। গৃহবন্দী একটা রুমের মধ্যেই তার জেলখানা, লাইক এস জেলখানা। আচ্ছা, ধন্যবাদ হাফিজ ভাই। আমরা আবার হাফিজ ভাইয়ের কবিতা শুনবো, তারপর আবার আলোচনায় আসবো। প্রিয় ভিউয়ার্স, কবিতা আসলে অনেকদিন থেকে দূরে ছিলাম, নিজের কাছে আনইজি ফিল করতেছি। কবিতার মতো হচ্ছে না। যতটুকুই ভুল হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর বেশি কবিতা আবৃত্তি করবো না, আর মাত্র 2টা কবিতার আপনারা একটু সহ্য করেন প্লিজ। না, আশা করি হাফিজ ভাই যে সবাই আপনার কবিতা আবৃত্তি উপভোগ করছে, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছে। শিল্পী বেগম উনি লিখছেন হাই। সজলনাথ রাইট ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ভিউয়ার্স। আমি এখন যে কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি, এটা নির্মলেন্দু গুণের, যেহেতু 21শে আগস্ট, মানে 21শে আগস্ট পার হয়েছে, 15ই আগস্ট গেছে। আমাদের এই আগস্ট মাসটা আমাদের বাংলাদেশের জন্য একটি সুখের মাস, আমরা পালন করি সুখের মাস। সেজন্য নির্মলেন্দু গুণের একটি কবিতা আবৃত্তি করছি, যে স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো। আমি আবৃত্তি করার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন প্লিজ। নির্মলেন্দু গুণ, স্বাধীনতা শব্দটি, এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রে উদ্যান সৈকতে কখন আসবে কবি।
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বৃক্ষে, ব্রেঞ্চে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কজ্জিতে লালু শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ববগুড়ে। আর তোমাদের মতো শিশু পাতার কোরআনীরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্যে কি প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার আমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ হাফিজ ভাই, সত্যি আমি মুগ্ধ কবিতা শুনে। আর যখন আমাদের স্বাধীনতা সংগ্রামের কবিতা, যখন আমাদের দেশের কথা, তখন সত্যি গর্বে বুক ভরে যায়। কারণ আমরা অনেক কষ্টে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছি, আমাদের এই পতাকা পেয়েছি। অসাধারণ বয়স লিখেছেন সজলনাথ, ধন্যবাদ ভাই। সজলনাথ, শাহবাজ মিয়া লিখেছেন অসাধারণ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমি এখন হাফিজ ভাইয়ের কাছে একটি ব্যক্তিগত বিষয় জানতে চাইব, সেটা হলো যে অনেকেই জানে, আবার আমি নিজেও জানি যে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো কিভাবে বা কার ইন্সপায়ারেশনে আপনার এই ছাত্র রাজনীতি ছিল? আপনি তো সিলেট ল কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তো এই ব্যাপারে আসলে আপনার কাছে জানতে চাইবো। অনেকেই হয়তো বা এই প্রোগ্রামে এসে মানে এইগুলা বলতে চাচ্ছিলাম না, যেহেতু তারপরেও সঞ্চালক যেহেতু প্রশ্ন করছেন, মানে অনেকেই এই অজানা আছে বিষয়টা, যা একটু বলেই ফেলি। ছোট্ট একটা ঘটনা আছে। এটা কেন জানি না, আমার বাবা, আমরা ছোটবেলাতেই দেখতাম যে বঙ্গবন্ধুর ছবি আমার বাবার বিছানার সামনে টানানো ছিল। যখন তখন আমি খুব ছোট, ক্লাস 2তে না 3তে পড়ি, মেবি 96 মনে হয়, ঠিক সঠিক মনে পড়তেছে না। তখন ভোটাভুটির সময়
বাবা মাকে বলে দিতেছেন ভোট কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই নৌকায় ভোটটা দিতে হবে। আমার ছোটো চাচা ছিলেন বিএনপি মাইন্ডেড, তো ওনারা বুঝায় টুজায়া, মা তো সহজ সরল মানুষ, ওনারা বুঝায় টুজায়া দিয়ে দিয়েছেন, ধানের শিশি মনে হয় ভোটটা দিয়ে দিয়েছিল। তারপর তো বাবা মার সঙ্গে খুবই রাগ, ফায়ার, এটা কী করলো। মানে আমি তখন থেকে দেখতাম যে বাবার যে আওয়ামী লীগের প্রতি একটা টান, আসলে এই টানটা আওয়ামী লীগের প্রতিও না, এই কারণেই বলতেছি, কারণ এই টানটা, কারণ আওয়ামী লীগ এমন একটা দল আমি মনে করি যে স্বাধীনতাটা হয়েছে এদের কারণে, বঙ্গবন্ধুর কারণে। আমার বাবা, মানে আমি ফ্রিলি বলি, আমার বাবাও শিক্ষিত মানুষ, কিন্তু তারপরে ওনার মানে শোয়ার বেডরুমের এখানেই ছিল একটা বঙ্গবন্ধুর ছবি, এখন হয়তো আছে কিনা আমি জানি না, বঙ্গবন্ধুর ছবি টানানো ছিল। কিছুদিন আগে গিয়ে দেখি এখন আমাদের নেত্রীর ছবিও টানানো আছে। এই প্রশ্নটা করার একটা কারণ মানে আমি বলে শেষ করি, সেই যে বাবার টানটা থেকেই তখন মানে বঙ্গবন্ধুকে পড়া, বঙ্গবন্ধুর বক্তব্য শোনা, এই 7ই মার্চের যে ভাষণটা, আমি এখন যতবার শুনি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, যতবার শুনি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, মানে এখনো আমার ভিতরে এটা কাজ করে। এই জন্যই বলতেছি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর প্রতি টান, আওয়ামী লীগের প্রতি টান। কিন্তু শহরে যখন আসি, বাবা কথা দিয়ে দিছেন যে রাজনীতি করতে পারবেন, কারণ রাজনীতি তখন একটা ব্যাড চর্চা ছিল আমাদের দেশে। বাবা ভয় পাইতেন যে ছেলেকে গ্রাম থেকে শহরে যাচ্ছে, ছেলেরা কি না কি হয়ে যায়। সেজন্য বাবা বলে দিয়েছেন যে শহরে যাচ্ছ, পড়াশোনা করবো, রাজনীতি করতে পারবে না, রাজনীতি করার সময় হলে করবো। মানে এটা আর কি, যে পারিবারিক একটা ইন্সপিরেশন থেকে, মানে আপনার বাবার থেকে। তারপর যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ল কলেজে ভর্তি হলাম, তখন ভাবলাম যে না, রাজনীতি করতে হবে। আচ্ছা, রাজনীতি অ্যাক্টিভ হইতে, করতে হবে বলতে অ্যাক্টিভ হইতে হবে, সেই থেকে অ্যাক্টিভ হওয়া। মানে এখন যেহেতু বলতে সুযোগ দিয়েছেন, তাহলে বলেই ফেলি, আমি মানে রাজনীতির কেরিয়ারে আমার যে রাজনৈতিক অভিভাবক বলি, প্রিয় ভাই জনাব শফিউল আলম নাদেল ভাই, এবং আমি সেকেন্ড হ্যান্ড যাকে সবসময় বিশ্বাস করি, আমার বড় ভাই রাহাত তরফদার ভাই, সাবেক সভাপতি মহানগরের, ওনাদের কাছ থেকে এখনও মানে শিখি, রাজনীতি শিখি কন্টিনিউয়াসলি। যোগাযোগ এখন ভার্চুয়ালের মাধ্যমেই হয়, ওনাদের ফেসবুক আইডির সাথে রিলেটেড আছে, সব কিছু দেখি ওনারা কখন কী করেন না করেন, এখন শিখতেছি। আমৃত্যু রাজনীতি শিখেই যেতে হবে। যাই হোক, আমি ছোট্ট করে প্রশ্নটা করার কারণ হলো যে আমাকে অনেকে ইনবক্সে জানতে চাইছিল যে আসলে অনেকেই জানে না যে হাফিজ ভাই মানে রাজনীতির সাথে জড়িত। আমাদের এই পেজের যে ইয়াটা ছিল, লিফলেটটা ছিল, তারপরে এত বড় একটা দায়িত্বেও ছিলেন আপনি, আমাদের এই উপজেলার অনেকেই জানতো না। যে বলছিলেন যে বিষয়টা ক্লিয়ার করি, আমি ছাত্রলীগের রাজনীতি করি, আওয়ামী লীগের রাজনীতি করি, বঙ্গবন্ধুর রাজনীতি করি। আপনাদের মানে আগ্রহের কারণে আমি বলতেছি, মানে এটা এই অনুষ্ঠানে আসলে এটা বলা ঠিক কিনা জানি না। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ভালো রাজনীতির সাথে জড়িত, ভালো রাজনীতির সাথে। জি, সুস্থ নেতাকে সবাই বলে পরিচ্ছন্ন রাজনীতির অহংকার, আমিও সেইটা ধরে রাখার চেষ্টা করি। আসলে ছোট্ট একটা ঘটনা বলি, মানে বলার সুযোগ দিয়েছেন এই জন্য বলতেছি। আমি আজ পর্যন্ত আমি একটা মোটরসাইকেল চালাই, আজ পর্যন্ত পুলিশ আটকাইলে আমি কোনোদিন আমার নেতাদের ফোন দিইনি, কারণ এটা আমি মনে করি রাজনীতির একটা বেড ইফেক্ট। যে দেখি পিচ্ছি পিচ্ছি বাচ্চারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, পুলিশ আটকাইছে, আটকালেই নেতাকে ফোন, ভাই পুলিশ আটকাইছে, একটু ফোন দিয়ে দেন, এটা একটা ব্যাড চর্চা। আমি তরুণ যারা রাজনীতি করতেছে সবাইকে বলবো যে আপনারা সুস্থ ধারা রাজনীতি করার চেষ্টা করুন। আসলে কথা হচ্ছে যে যেই দল করেন না কেন, সুস্থ রাজনীতি চর্চা, যারা পড়াশোনা করে রাজনীতিতে আসেন, যেই দলেরই আপনি সাথে সম্পৃক্ত থাকেন, সুস্থ রাজনীতি চর্চা যদি করেন তাহলে এই দেশ এবং জাতির জন্য এটা কল্যাণময়। যাই হোক, আমরা এখন আবার হাফিজ ভাইয়ের কাছে কবিতা শুনতে চাইব, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের ক্যাথার্সি বলছি, আজকের মতো শেষ কবিতা, গলা সেই রকম না, রিহার্সেলও নাই,
7-8 বছর পরে মনে হয় কবিতার ধারে কাছে আসতেছি, তাই আপনাদের জ্ঞাতার্থে বলছি শেষ কবিতা। পরবর্তীতে হয়তো আপনাদের রিকোয়েস্ট, অনেকেই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করছেন ভাই এই কবিতাটা ওই কবিতাটা, কারণ আগে যখন রুটায়েট করতাম তখন প্রতিদিনই কোনো অনুষ্ঠানে গেলে আমাকে শেষ পর্যন্ত দেখা গেছে যে কবিতার এরকম হয়েছে যে কবিতা আবৃত্তি করতে পারি কি না জানি না, কিন্তু সবাই বক্তব্য রেখে আমাকে কবিতার জন্য অংশ আগে বক্তব্য দিত, কিন্তু তখন আর বক্তব্য দেয় না। তাহলে হাফিজ ভাই আরেকটা বিষয় যে রোটারি ক্লাবের সাথে জড়িত আছেন হাফিজ ভাই, এই বিষয়ে ছোট্ট করে বলেন। রোটারেক্ট থেকে আমি এক্স রোটারেক্টর। আচ্ছা, রোটারেক্ট করছি প্রায় 10-12 বছর রোটারেক্ট করছি। রোটারেক্ট লাস্ট এডিআরআর পর্যন্ত ছিলাম, আমার ডিআরআর ছিল আমার বন্ধু শাহজুনিদ আলী। আচ্ছা, এডিআরআর পর্যন্ত ছিলাম, ওইখান থেকেই আমি এক্স রোটারেক্টর হয়ে গেছি। তো রোটারেক্ট জীবনে আসলে অনেক কবিতা আবৃত্তি করছি, শেষ পর্যন্ত মানে আমাকে বক্তব্যের সুযোগ দিত না, এটা কষ্ট লাগতো আমার। রোটারির সাথে কিভাবে সম্পৃক্ত হলেন যদি ছোট্ট করে বলেন। রোটারেক্টের সাথে সম্পৃক্ত আসলে বন্ধুদের মাধ্যমে। আমার একটা বন্ধু লন্ডনে থাকে এখন, আলমগীর, তার মাধ্যমে রোটারেক্টে আসা। তা আসা দেখলাম যে প্ল্যাটফর্মটা আসলে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে মূল থিমটাই হচ্ছে রোটারেক্টের যে স্কিল ডেভেলপমেন্ট, সেলফ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আসলে দেখলাম যে যারা রোটারেক্ট করে তারা দেখবেন যে খুব বেশি কথা বলে, তারা মাইক কখনো ভয় পায় না, কিন্তু আপনি নর্মাল মানুষকে মাইকের সামনে দাঁড় করে দিচ্ছি খুব ভয় পাবে, খুবই ভয় পাবে। মাইকে কিছু এমনি সারাদিন মুখে খই ফুটে, কিন্তু মাইকের সামনে গেলে কথা আর বের হয় না। কিন্তু যারা রোটারেক্ট করে আমি মনে করি তারা মাইক পেলে মাইক ছাড়তে চায় না। মানে এইটা বিশাল একটা স্কিল ডেভেলপমেন্ট আমি মনে করি। তাই সুস্থ দ্বারা এইখানেও আমি বলবো, এইখানেও সুস্থ দ্বারা রোটারেক্ট আপনারা করেন, সংগঠন করেন, সুস্থ দ্বারা সব কিছু করতে পারেন। ধন্যবাদ। তা আজকের মতো শেষ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। সৈয়দ শামসুল হকের কবিতা নুরুলদিনের সারা জীবন প্রস্তাবনা। আসলে কবিতাটি অনেক কঠিন, কিন্তু মানে এটা আমি আবৃত্তি করতে পারি না, তারপর আমি চেষ্টা করতেছি। এই কবিতাটা আরেকবার মনে হয় ল কলেজে আবৃত্তি করেছিলাম অনেক আগে, বৈশাখী অনুষ্ঠানে। তখন বয়সটা একটু ভালো ছিল, চর্চা নাই, অনেক ভুল হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। নুরুলদিনের সারা জীবন, সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লুকালয় আছে 69,000। ডবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ, অতি অকস্মাৎ। স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বদ্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নরল দিনের কথা মনে পড়ে যায়। কালো ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নরল দিন দেখা দেয় মরা আঙিনায়। নরল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নরল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দোদ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে,
সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নরল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতন নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নরল দিন একদিন আসিবে বাংলায়, আবার নরল দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। ধন্যবাদ। বাহ, প্রিয় ভিউয়ার্স, অসাধারণ। ভুল ত্রুটি মার্জনীয়। পরবর্তীতে যদি কোনো দিন এই প্ল্যাটফর্মে দেখা হয়, আপনাদের জন্য ভালো কিছু কবিতা নিয়ে আসব এবং ভালোভাবে আবৃত্তি করার চেষ্টা করব। আজকে অনেক দিন পরে আবৃত্তি করছি, এজন্য আমি নিজেও দেখতেছি অনেক ভুল হইতেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ হাফিজ ভাই, আমাদের সিলেটি টিভিকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আপনি দর্শকদের জন্য প্রিয় ভিউয়ার্স, মেসেজটি দিয়ে দিবেন আমার অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি এই সিলেটি টিভির যে কর্ণধার সুজন আহমেদকে, যিনি আমাকে ইনভাইট করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক প্রিয় ছোট ভাই রায়হানকে। প্রিয় ভিউয়ার্স, সাহিত্য খুবই ভালো একটা জিনিস। আপনারা তারুণ্য, আপনার কৈশোরটাকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত করুন, সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত করুন, অযাচিত অনেক ঘটনা থেকে বেঁচে যাবেন। এবং বই পড়লে আমি যতটুকু আমাকে দিয়ে ফিল করি, বই পড়লে নিজের ভিতরের আত্ম উপলব্ধিটা নিজেকে চেনা যায়, নিজেকে জানা যায়। তাই ভার্চুয়াল জগৎকে সময় দেন। নেগেটিভ পজিটিভ সব সাইডই তো আছে, ভার্চুয়ালে আপনারা পজিটিভটা গ্রহণ করুন আর বইকে সময় দিন, নিজের ভিতরটাকে বিকশিত করুন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোনো দিন কোনো এক platform-এ। ধন্যবাদ হাফিজ ভাই, আবারও আমরা আপনাকে আমন্ত্রণ করব আমাদের এই অনুষ্ঠানে কবিতা নিয়ে আসার জন্য। আশা করি পরবর্তীতে আমরা আরও ভালো ভালো কবিতা শুনব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমাদের কবিতা আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী কোনো পর্বে আবার দেখা হবে হাফিজ ভাইয়ের সাথে আরও অনেক কবিতা নিয়ে। সিলেটি টিভির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম, আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার জন্য আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।